দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাংলাদেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা হরণ ও আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ৮ ব্রিটিশ মন্ত্রীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনা ভারত সম্পর্ক আর হবে না, গড়ে উঠেছে নতুন বন্ধুত্ব, উচ্ছ্বাস তারেকের উপদেষ্টার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, সেনা জেনারেলদের গভীর রাতে টেলিকনফারেন্সে শেখ হাসিনা নিয়ে যে আলাপ হয়েছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিয়ে ৮ ব্রিটিশ এমপির উদ্বেগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, জিয়ার স্টাইলে জেল হত্যা চালিয়ে যাচ্ছেন তারেক জিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ধার করে ঘি খাওয়ার যে রাজনীতি বিএনপি শুরু করেছে, এর শেষ কোথায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ব্যাপক লুটপাট, শেষ বছরে $9 বিলিয়ন ঋণ করেছে ইউনূস সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, মার্কিন চাপে যুদ্ধবিরতি, ক্ষোভ ইসরায়েলিদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ প্রণালী পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাঙ্কার পাকিস্তানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনার সঙ্গে ভারতের আর সম্পর্ক হবে না, ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠছে। এই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তার কথায়, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, তার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই, অস্তিত্বহীন তার দল আওয়ামী লীগও। মঙ্গলবার বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান ৩ দিনের সফরে ভারতে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় তার বিমান দিল্লি পৌঁছাবে। ওই সফরে তার সঙ্গী হয়ে আসছেন প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুনও। দিল্লি রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে ঢাকায় সাংবাদিকদের কাছে হুমায়ুনের প্রতিক্রিয়া রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন ঢাকায় কর্তব্যরত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ওই বৈঠকেও উপস্থিত ছিলেন হুমায়ুন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দল অস্তিত্বহীন। নতুন সরকারের সঙ্গে ভারতের উদীয়মান সম্পর্ক নিয়ে তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতের ভুল যাতে আর না হয়, এ ব্যাপারে আমরা দুপক্ষই সতর্ক। প্রসঙ্গত, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ভারত শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করে গেছে বলে অভিযোগ করে আসছিল বিএনপি সহ বাংলাদেশের একাধিক দল। গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই বিএনপি বলতে শুরু করে, বিদেশ নীতিতে তারা দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক বেশি গুরুত্ব দেবে, দুদেশের সম্পর্ক হবে সমমর্যাদার। হুমায়ুন কবির বলেন, ভারতও দুদেশের নাগরিকদের মধ্যে সেতুবন্ধনে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে দিল্লির পথে পাঠানোর কয়েক ঘণ্টা আগেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে আশ্বস্ত করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাস্তবে এর আগেই ক্ষমতার পালাবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। ২০২৪ সালের ৪ আগস্ট রাতে সিনিয়র সামরিক কর্মকর্তাদের এক টেলিকনফারেন্সে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে পরোক্ষ অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়া হয়। খাকি পোশাকধারীদের ওই গোপন বৈঠকের তথ্য ২টি সূত্র নর্থ ইস্ট নিউজকে নিশ্চিত করেছে। ওই বৈঠকে প্রধান প্রভাবক ছিলেন নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান। ততক্ষণে সরকারের সামনে কার্যত কোনো বিকল্প পথ খোলা ছিল না। আওয়ামী লীগ সরকারের ব্যাপক ঝামেলায় পড়ে যায়। একই রাতে সেনাপ্রধান শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আশ্বস্ত করে যাচ্ছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের কঠোর জিজ্ঞাসাবাদে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল মানসিকভাবে ভেঙে পড়েন। ধানমন্ডির একটি সেফ হাউসে চাপ প্রয়োগের সময় তিনি বমি করেন এবং অন্তত একবার জ্ঞান হারান বলে জানা যায়। সোহাইল, যিনি আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন, ২০২৪ সালের ২০ আগস্ট বনানী থেকে গ্রেপ্তার হন এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গ্রেপ্তারের ১৩ দিন আগে তাকে চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে নৌ প্রশিক্ষণ ও ডক্ট্রিন অধিদপ্তরের কমান্ডার করা হয়েছিল।
এর আগে তিনি র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তার গ্রেপ্তার ও বরখাস্তে সক্রিয় ভূমিকা রাখেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এবং বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। বিশেষ করে নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, কারণ সোহেল তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট সোহাইলের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় যে তিনি সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীকে সমুদ্রপথে দেশত্যাগে সহায়তা করেছেন। পরবর্তীতে তাকে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা মামলায় রাষ্ট্রীয় সাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা দমনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৮ জন ব্রিটিশ সংসদ সদস্য। লন্ডনের হাউস অব কমন্সের ১৯ নম্বর কমিটি রুমে গত সম্প্রতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউকের উদ্যোগে আয়োজিত এই সভায় ব্রিটিশ পার্লামেন্টের ৮ জন এমপি অংশ নেন। হার্টলিকুলের লেবার দলীয় এমপি জনাথন ব্রাশের সভাপতিত্বে ও প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় ব্রিটিশ এমপিদের মধ্যে বক্তব্য রাখেন লেবার দলের নেতা জেরেমি করবিন, রিচার্ড বার্জন, জাস আথওয়াল, ক্রিস্টিন জার্ডাইন, গ্রাহাম মরিস, অলিভার রায়ান, হেনরি টাফনেল। সভায় উপস্থিত ব্রিটিশ এমপিরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা স্পষ্টভাবে বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তাদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করা কখনোই কাম্য নয়। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, বক্তারা জোর দিয়ে বলেন, একটি কার্যকর গণতন্ত্রে সকল দল ও মতের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের পূর্ণ অধিকার থাকতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন বন্ধের আহ্বান জানান তারা। সভায় বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। উপস্থিত ব্রিটিশ এমপিরা বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাদের গ্রেফতার বা শারীরিক ও মানসিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদকর্মীদের ভয়হীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সভায় বক্তারা প্রবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর জেল হত্যার এক নতুন ও ভয়ঙ্কর অধ্যায় উন্মোচিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে তারেক জিয়াও সেই একই কায়দায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জামালপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষিবিদ জিয়াউল হক জিয়া। দুদকের একটি মামলায় গত ১৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জেল কর্তৃপক্ষ ডায়াবেটিস ও বার্ধক্যজনিত অসুস্থতার কথা বললেও পরিবারের সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। গুরুতর অসুস্থ থাকার পরও কেন তাকে পর্যাপ্ত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে পটুয়াখালী জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান। হার্টে ব্লক থাকা সত্ত্বেও তাকে উন্নত চিকিৎসা না দিয়ে কারান্তরীণ রাখা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন সিকদারের। পরিবারের দাবি, গত ৩ মাস ধরে বিনা বিচারে আটকে রেখে শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। দলটির নেতাকর্মীরা একে স্রেফ স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন। মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই হার্ট অ্যাটাক বা স্বাভাবিক মৃত্যুর তকমা দেওয়া হলেও নিহতদের শরীরে নির্যাতনের চিহ্ন এবং চিকিৎসার চরম অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। সমালোচকরা একে রাজনৈতিক বিরোধীদের নিশ্চিহ্ন করার জাকার্তা মেথডের সাথে তুলনা করছেন। বাংলাদেশের অর্থনীতি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখতে অনেকটা সেই পুরনো গল্পের মতো, যেখানে একজন মানুষ ধার শোধ করতে গিয়ে আর একটা ধার নেয়, সেটা শোধ করতে গিয়ে নেয় আর একটা। চক্রটা শেষ হয় না, শুধু গভীর হয়। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার যতটুকু ঋণ নেওয়ার কথা বলেছিল ৯ মাসেই তার চেয়ে বেশি নিয়ে ফেলেছে। পুরো বছরের বরাদ্দ ছিল ১,০৪,০০০ কোটি টাকা। মার্চ পর্যন্তই নেওয়া হয়ে গেছে ১,১২,৭১১ কোটি টাকা। আর এখন বাকি সময়ের খরচ চালাতে আরও ৫,০০০ কোটি টাকা চাওয়া হচ্ছে। মানে হিসাবের খাতায় যা লেখা ছিল, বাস্তবে তার ধারে কাছেও নেই সরকার। এই সরকারের কথা মনে করিয়ে দেওয়া দরকার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে সরকার ক্ষমতায় বসেছে সেটা কোনো গণতান্ত্রিক নির্বাচনের ফসল না।
দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে মানুষের ব্যাপক বয়কটের মুখে কার্যত নিজেরা একটা ভোটের মঞ্চ সাজিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এই দলের জন্মই হয়েছিল সেনানিবাসের ছায়ায়, জিয়াউর রহমানের হাতে, রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে। সেই ইতিহাস মাথায় রাখলে এখনকার অর্থনৈতিক বেহালটা বোঝা সহজ হয়। জনগণের কাছে জবাবদিহি নেই বলে খরচের লাগাম টানার কোনো রাজনৈতিক চাপই সরকারের উপর নেই। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৭১,০০০ কোটি টাকারও বেশি পিছিয়ে আছে মাত্র ৮ মাসে। বছর শেষে এই ঘাটতি ১ লাখ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে আয় নেই, অন্যদিকে জ্বালানি ও সারি ভর্তুকি দিতে হচ্ছে, প্রকল্পের নামে খরচ চলছে, আর এই পুরো গর্ত ভরাট করা হচ্ছে ব্যাংক থেকে ধার নিয়ে। অর্থনীতিবিদ জাহিদ হোসেন ঠিকই বলেছেন, এই তিনটির মধ্যে কিভাবে সামঞ্জস্য হবে সেটা সরকার নিজেও বলতে পারছে না। ব্যাংকগুলো কেন এত উৎসাহী সরকারকে ধার দিচ্ছে সেটাও একটা সংকটের লক্ষণ। বেসরকারি খাতে বিনিয়োগ নেই, ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, কারণ ইরান যুদ্ধ আর জ্বালানি সংকটে ব্যবসার পরিবেশটাই তলানিতে। তাই ব্যাংকগুলো ট্রেজারি বিলে টাকা ঢালছে নিশ্চিত সুদের আশায়। সরকার চাইছে ৩,৫০০ কোটি, ব্যাংকগুলো দিতে চাইছে ১৬,০০০ কোটির বেশি। এই চিত্রটা আসলে পুরো অর্থনীতির অসুখের একটা এক্স-রে। দেশের অর্থনীতিতে বইছে অস্থিরতার হাওয়া। অন্তর্বর্তী সরকারের ব্যয় মেটাতে গিয়ে রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণের বোঝা চেপেছে জনগণের ঘাড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ড ইউনূসের নেতৃত্বাধীন সরকারের শেষ ১ বছরে বিদেশ থেকে $৯ বিলিয়ন বেশি ঋণ গ্রহণ করা হয়েছে। ফলে দেশের সামগ্রিক দায়দেনার চাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পরিশোধের ক্ষেত্রে তৈরি করছে চরম অনিশ্চয়তা ও বাড়তি সংকট। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে ২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে $১১.৫১ বিলিয়ন, যা দেশীয় মুদ্রায় প্রায় ১৪ লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতের ঋণ ৯৩.৫ বিলিয়ন এবং বেসরকারি খাতের ঋণ $২০ বিলিয়ন ছাড়িয়েছে। গত ১ বছরে নেওয়া $৯ বিলিয়ন ঋণের একটি বড় অংশই ব্যয় হয়েছে সরকার পরিচালনার দৈনন্দিন কাজে, যা কোনো দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে ভূমিকা রাখেনি বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলে অভিযোগ উঠেছে, বর্তমান সরকার দেশে দুর্নীতি ও লুটপাটের এক চরম মহোৎসবে মেতে উঠেছে। লুটপাটের কারণে সৃষ্ট আর্থিক ঘাটতি মেটাতে সাবেক অন্তর্বর্তী সরকার এখন বেপরোয়াভাবে ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। একদিকে উচ্চ পর্যায় থেকে রিজার্ভ ও ব্যাংকিং খাত স্বাভাবিক বলে প্রচারণা চালানো হচ্ছিল, অন্যদিকে পর্দার আড়ালে বিপুল অঙ্কের টাকা সরিয়ে নেওয়া হচ্ছিল। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি করতে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের এই বিশেষ ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে ১১ এপ্রিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়, যার কারণে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেয় সরকার। তবে রাশিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় সমস্যা দেখা দেয়। ফলে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অনুমতি চায় বাংলাদেশ। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের ভেতরে এ নিয়ে জন অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের বাহিনী ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে একটি পৃথকীকরণ রেখা নির্ধারণ করা হবে। এরপর তারা নিজ নিজ অবস্থানে থাকলেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিভিন্ন অবকাঠামো ধ্বংসের অভিযান চালিয়ে যাবে। চলমান যুদ্ধবিরতির বিষয়ে বিভিন্ন জরিপের ফলাফল প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম হায়োমের এক প্রতিবেদনে বলা হয়, ৫৬% ইসরায়েলি মনে করেন সেনাবাহিনীর দক্ষিণ লেবাননে থাকা উচিত। তবে একই সঙ্গে ভিন্ন এক জরিপে দেখা গেছে, এখন নির্বাচন হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল ২টি আসন হারাতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দেশটির উত্তর সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, তাদের রক্তের বিনিময়ে যুদ্ধবিরতি করা হয়েছে। এদিকে ইসরায়েলি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জেরুজালেম পোস্টে জানিয়েছে, এই যুদ্ধবিরতি অনেকটাই যুক্তরাষ্ট্রের চাপ বা উদ্যোগী বাস্তবায়িত হয়েছে। মার্কিন অবরোধ শুরুর পর
পারস্য উপসাগর অঞ্চলে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার মধ্যে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে অপরিশোধিত তেল নিয়ে বের হয়েছে পাকিস্তানের পতাকাবাহী একটি ট্যাঙ্কার। দ্য ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর এটিই প্রথম তেলবাহী জাহাজ যা অপরিশোধিত তেল নিয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রম করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য অনুযায়ী শালিমার নামের অ্যাফ্রাম্যাক্স শ্রেণীর ট্যাঙ্কারটি বৃহস্পতিবার গভীর রাতে ইরানের লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করে ওমান উপসাগরে প্রবেশ করে। ট্যাঙ্কারটিতে সংযুক্ত আরব আমিরাতের দাস দ্বীপ থেকে প্রায় 4,50,000 ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করা হয়েছে। তবে জাহাজটি পূর্ণ ধারণ ক্ষমতার তুলনায় অর্ধেক বোঝাই অবস্থায় রয়েছে। বর্তমানে ট্যাঙ্কারটির গন্তব্য হিসেবে পাকিস্তানের করাচি বন্দর নির্দেশ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হয় গত সোমবার। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই অবরোধ পরিস্থিতির কারণে সেখানে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে।